যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে সরকার। রয়েছে নিরাপত্তা শঙ্কা, তবু সুষ্ঠু ও উৎসব মুখর ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। নির্বাচন, গণভোট, নিরাপত্তা আর জনমনের হিসাব নিকাশ জানাতে আজকের নির্বাচনের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভোটের গাড়ি উদ্বোধন। নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। ঢাকা 11 আসনে ভোটের হাওয়া, ত্রিমুখী লড়াইয়ের আভাস। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে বিএনপির এম এ কাইয়ুম, জামাতের আতিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলাম। দ্বীপ জেলায় বদলে গেছে ভোটের সমীকরণ, দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোলা 1 আসনে এবার জয় পেতে মরিয়া বিএনপি। শক্ত অবস্থান জামাতের, মাঠে আছে ইসলামী আন্দোলন। এবং পুরনো ভোট ব্যাংক পুনরুদ্ধারে বিএনপি জামাত লড়াই। ঝিনাইদহ 3 আসনে চলছে মাঠ দখলের প্রতিযোগিতা। উন্নয়নের স্বপ্ন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। ভোটের নির্বাচনের সময়ের নানা হিসাব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আজকের দিনের যেই মূল আলোচনাগুলো সেগুলো একটু দেখে নিতে চাই। আজকের দিনের যেই মূল আলোচনা সেটি আসলে 27 ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। আজকে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করেছিলেন। সেখানেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আসলে এই তথ্য জানিয়েছেন। তারপর ভোটের গাড়ির যাত্রা শুরু, জনগণের সহযোগিতা চায় সরকার। ভোটের গাড়ির যে উদ্বোধন সেটি আসলে আজকে প্রধান উপদেষ্টা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যে ভয় ভীতি দেখানো হচ্ছে সেগুলো আসলে পাশ কাটিয়ে যে সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার সেটা তারা এখনো বদ্ধপরিকর রয়েছে এবং সেই সঙ্গে জনগণের আশাও প্রকাশ করেছেন এবং সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসির। সেই আশা কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি কিন্তু দিয়েছেন এবং নিরাপত্তা সংখ্যায় 20 জন পেলেন গানম্যান। যে অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার ঘটনার পর যে সংখ্যা তৈরি হয়েছিল সেটি নিরাপত্তা সংখ্যায় 20 জনকে এই গানম্যান দেওয়া হয়েছে। এবং আমরা এই যে যদি একটু দেখতে চাই, আজকে আলোচনা করছিলাম এবং আজকে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো আসলে করছি বিভিন্ন আসন নিয়ে। আজকে আমরা একটু কথা বলবো ঢাকার যেই আসনগুলো আছে, ঢাকার আসনের মধ্যে আজকে 11 নাম্বার আসন নিয়ে আমরা একটু কথা বলবো এবং সেই আলোচনা যদি একটু করতে চাই যে সেখানকার মোট ভোটার যদি বলতে চাই, বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিল থানার একাংশ নিয়ে গঠিত, সেখানকার মোট ভোটার 4,39,078 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,17,221 জন এবং নারী ভোটার রয়েছে 2,21,857 জন। এবং যদি আরো একটু জানিয়ে রাখি, এটি আসলে সংসদের 184 নম্বর আসন এবং এখানকার যে প্রার্থীরা রয়েছেন বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন ডক্টর এম এ কাইয়ুম এবং দাড়িপাল্লা অর্থাৎ জামাতের হয়ে লড়ছেন অ্যাডভোকেট আতিকুর রহমান এবং শাপলা কলির এখানকার যে প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম, এনসিপির যে আহ্বায়ক তিনি রয়েছেন। এবং আমরা যদি একটু এই যে ঢাকা 11 আসন নিয়ে একটু বলতে চাই এবং এখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের যে প্রত্যাশা সেসব শুনেছেন আমাদের সহকর্মী রৌনক নিয়ন্ত। তার একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে নেব। সিটি কর্পোরেশন হয়েও এখানে গ্রামে যে সুযোগ সুবিধা এইটুকু আমরা পাই নাই। এলাকার ভিতরে কিছু লোকজন আছে এরা একটু এই নেশার সাথে জড়িত আছে। গ্যাস নাই, এরপরে ময়লা সিটি কর্পোরেশনের কোনো করে না। ঢাকা 11 আসনের বাড্ডার সাতারকুল রোড, অলিগলিও খানাখন্দে ভরা, হাঁটাই যেন দায়। ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে জননিরাপত্তা। 12 বছর আগে একবার কাজ হয়েছে, তারপরে আর কোনো কাজ হয় না ওইভাবে আর কি। যদিও বা কখনো কোনো সড়কে সংস্কার কাজ চলে, স্থবির হয়ে পড়ে জনজীবন। ঠিক হয় না, কিন্তু ঘটনা হলো আমাদের তো মনে করেন 2 টাকা ইনকাম করা লাগবে। গাড়ি তো পার্কিং করার কোনো সাইডে জায়গা নেই গাড়ি। রামপুরার আফতাব নগরের এই এলাকাতেও যেন সমস্যার শেষ নেই। মূল সড়কেই সিটি কর্পোরেশনের ময়লার ভাগার, পাশের খালটিও পরিষ্কার করা হয় না দীর্ঘদিন। বাচ্চাদের স্কুলও আছে এই সাইডে, আর মেইনলি হচ্ছে বাস স্ট্যান্ডও এখানে, সব ধরনের বাস এখানে এসেই দাঁড়ায়। বনশ্রী ও আফতাব নগরের সংযোগ স্থাপনে ব্যবহার হচ্ছে বাঁশের সাঁকো, যা স্কুলগামী শিশু থেকে শুরু করে সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এখানে দুর্গন্ধ ছড়ায়, মশা
আকরা এটা অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। এটা থেকে পরিত্রাণের জন্য আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাড্ডার শাহজাদপুরের এই এলাকার খাল থেকে নিরাপদ থাকতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সরকার দেয়নি, এটা পাবলিক দিচ্ছে, ওদিকে আবার মাঝখানে নাই। এর আগেও কিন্তু কয়েকটা বাচ্চা পড়েছে এখানে, যখন কোনো গাড়ি যায় তখন অনেকগুলো ভ্যান এখানে পড়ছে। বাড্ডার বেড়াইদ এলাকার 42 নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, তবে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শাখা রাস্তাগুলো একটাও হয় না এবং রাত্রেবেলা যে আমাদের যে বাতিগুলো দিয়েছে এই বাতিগুলা কিন্তু জ্বলে না। কৃষি যে জমিগুলো ছিল এই ভরাট করার কারণে অনেক মানুষ এখন বেকার হয়ে গেছে, তারা বিভিন্নভাবে মাদক বিক্রি এগুলোর সাথে জড়িয়ে পড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব খাতেই ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। চাঁদাবাজি ও মাদকমুক্ত জনপদ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতা মুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আগামী দিনে আমার আছে যে ময়লা পরিষ্কারটা রাস্তায় যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, ওই সোসাইটির মাধ্যমে আমরা এটা করবো। সাঁকুটা আর থাকবে না, এখানে সব বেলি ব্রিজ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের টেন্ডার হয়ে গেছে, কয়েকটা অলরেডি বনশ্রীর সাথে একটা কানেক্টিং যেটা বলতেছেন, তো এটা বেলি ব্রিজ হয়ে যাচ্ছে। রেশন কার্ড আমরা এটা ওয়ার্ড ভিত্তিক কোন পরিবারগুলো অসমস্যার মধ্যে আছেন তাদেরকে আমরা চিহ্নিত করব। 4 লাখের বেশি ভোটার রয়েছে ঢাকা 11 আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। নির্বাচনের আমেজে সাধারণ মানুষ এমন নেতৃত্ব খুঁজছে যারা জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ, এবং একই সঙ্গে ভোটের মাঠে সহিংসতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রার্থীদের অন্যতম দায়িত্ব বলে মনে করছেন ভোটাররা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 11 আসন নিয়ে আমরা আসলে একটি প্রতিবেদন দেখছিলাম। ঢাকা 11 আসনের আরো বিস্তারিত জানবো। সেখানে আছেন, অর্থাৎ রামপুরায় আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার, তার কাছে জানবো। কাউসার, নির্বাচনীর যে আমেজ, সেই আমেজে ঢাকা 11 আসনে আসলে কতটুকু সেই আমেজ দেখেছেন আপনি? আমার সহকর্মীর প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, ঢাকা 11 আসন মূলত গঠিত রামপুরা, বাড্ডা, ভাটারা এবং হাতিঝিলের একাংশ নিয়ে, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ঢাকা 11 আসন। এবং এই ঢাকা 11 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। শুধুমাত্র ঢাকাবাসীর জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়, রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা 11 আসনটি। কারণ আপনারা জানেন, ঢাকা 11 আসনে অন্যতম যে সকল প্রার্থী রয়েছে তার একজন হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এবার ঢাকা 11 আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং এই ব্যাপারে আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তার সূচি অত্যন্ত ব্যস্ত থাকায় তিনি আমাদের সাথে কথা বলতে পারেননি। তারপরও বিভিন্ন সময় এই ঢাকা 11 আসন নিয়ে তিনি তার বিভিন্ন চিন্তাধারার কথা তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন যে ঠিক কিভাবে ঢাকা 11 আসনকে তিনি সাজিয়ে নিতে চান। কারণ আপনারা জানেন যে ঢাকা 11 আসনে আসলে নানাবিধ সমস্যায় জর্জরিত। রাজধানীর অন্যান্য অনেক আসনের মতো ঢাকা 11 আসনটিও নানা সমস্যায় জর্জরিত। এবং মূল সড়কটি, আমি এই মুহূর্তে আছি রামপুরার সামনে, এখানে মূল সড়কে এই মুহূর্তে তেমন যানজট না থাকলেও দিনের একটি সময় কিন্তু অত্যন্ত যানজটে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এবং এই রামপুরা, বাড্ডা, ভাটারার যে ফিডার রোডগুলো রয়েছে, অর্থাৎ বেড়াইদের দিকে বা সাঁতারকুলের দিকে, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। কারণ কিছু সময় পরপরই সেখানে রাস্তা খোঁড়াখড়ির নানান বিষয় হয়। অর্থাৎ বিভিন্ন সময় আমরা যে বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরি, যে রাজধানীর বা দেশের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের প্রকল্পের ক্ষেত্রে যে সমন্বয়হীনতা, সেই সমন্বয়হীনতার একটি প্রকট সমস্যা কিন্তু বেড়ায় সাঁতারকুল এই এলাকাগুলোর মানুষ তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয় এবং প্রায় সেখানে রাস্তা খোঁড়াখড়ির বিষয় হয়ে থাকে, যার প্রেক্ষিতে প্রচণ্ড যানজটের সম্মুখীন তাদের হতে হয়। তো এই বিষয়ে আসলে আমরা, আমার সহকর্মীরা যারা এই প্রতিবেদনটি তৈরি করেছেন, তারা এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনারা ইতিমধ্যে প্রতিবেদন থেকে জেনে নিয়েছেন যে কারা কারা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম, আর জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুল ইসলাম এবং এনসিপির প্রার্থী, যার কথা আমি শুরুতেই বলেছি, নাহিদ ইসলাম, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। কারোর সাথে যোগাযোগ সম্ভব হয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে পারেননি। তো যাদের সাথে যোগাযোগ সম্ভব হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই ঢাকা 11 আসন নিয়ে তাদের যে লক্ষ্য এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং নির্বাচনের আগে সচরাচর আমরা দেখি যে প্রার্থীরা নানান আশা আকাঙ্ক্ষা আসলে সামনে তুলে ধরেন। তো প্রত্যেকেই বলেছেন যে রাজধানীর 11 আসন, ঢাকা 11 আসনের যে সমস্যাগুলো রয়েছে, যানজটের কথা বলেছেন, এখানে গ্যাস সংযোগ নেই, গ্যাস সংযোগ থাকলেও অনেকে গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ নাগরিক যে সুযোগ সুবিধাগুলো রাজধানীর মানুষজন পাওয়ার কথা, তার অনেক সুযোগ সুবিধা থেকে এখানকার মানুষজন বঞ্চিত। তো তারা প্রত্যেকেই, অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন তারা
প্রত্যেকেই বলেছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই এই নাগরিক সুবিধাগুলো নিশ্চিতের জন্য তাদের থেকে যা যা করণীয় তা করবেন। তো এই ছিল ঢাকা 11 আসনে নির্বাচনের আগে প্রার্থীদের পরিচিতি এবং প্রার্থীদের যে আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো সেগুলোর সর্বশেষ তথ্য। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম আসলে ঢাকা 11 আসনের যে বিস্তারিত সেটি। নির্বাচনের সময় আমরা ঢাকা বিভাগের যে নির্বাচনের আমেজ সেটি জানাচ্ছিলাম। এবার আমরা একটু যেতে চাই বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের আজকে ভোলা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ভোলা 1 আসন নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে ভোলার এই যে আসন, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, কারণ ভোলা জেলার যেই রাজনীতি সেটি আসলে এখানকার যেই নির্বাচন কিংবা এখানকার যে রাজনীতি তার উপর নির্ভর করে। ভোলা সদর উপজেলার 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার 4,06,567 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,06,838 জন এবং নারী ভোটার 1,99,445 জন। এই যে ভোলা 1 আসন, এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 114টি এবং জাতীয় সংসদের 115 নম্বর আসন। এবং এখানে যেই প্রার্থীরা আসলে লড়ছেন, ধানের শীষ অর্থাৎ বিএনপির হয়ে লড়ছেন গোলাম নবী আলমগীর। গোলাম নবী আলমগীর বিএনপির বিভিন্ন সময় আসলে দায়িত্ব পালন করেছেন এবং ভোলা পৌরসভা রয়েছে, সেই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। আন্দালিব রহমান প্রার্থ, তিনি গরুগাড়ি প্রার্থী। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং দাঁড়িপাল্লার প্রার্থী নজরুল ইসলাম, তিনি আসলে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির এবং শাপলাকলি প্রতীক এনসিপি রয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান। আমরা আসলে এই যে ভোলার 1 আসনের তথ্যগুলোই দেখছিলাম, ভোলার বিভিন্ন নির্বাচনের ভোলা 1 আসনের নির্বাচনী তথ্যগুলোই আসলে দেখছিলাম। এ বিষয়ে আরও জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। তার কাছে একটু যেতে চাই। লিটন, এই যে আমরা ভোলা 1 আসন নিয়ে আসলে যে তথ্যগুলো দেখছিলাম, সেখানকার যে প্রার্থীরা, অনেক প্রার্থী, সব দলই প্রায় প্রার্থী দিয়ে ফেলেছে, তো এখনকার যেই আমেজ আসলে সেটি আসলে কতটুকু দেখছেন আপনারা? মেঘনা, তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগর বেষ্টিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়ও কিন্তু নির্বাচনী জ্বরে আক্রান্ত। এখানে যারা সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা অনেক আগে থেকেই ভোটারদের মন জয় করার জন্য এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোলা জেলার প্রধান প্রশাসনিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম এবং সবকিছুই ভোলা সদর মানে ভোলা 1 আসন থেকে পরিচালিত হয়ে থাকে। এই জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনকে ধরা হয় ভোলা 1 আসনকে। এখানে এই বছর আমরা বিএনপির গোলাম নবী আলমগীর, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এখানে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ নির্বাচন করার কথা রয়েছে। আজকে পর্যন্ত আমরা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে যে তথ্যটি পেয়েছি, বিএনপির গোলাম নবী আলমগীর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম, তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনসিপির প্রার্থী হিসাবে এখানে অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আমরা যে প্রথম দিকের বিএনপি, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের এই 3 প্রার্থীর কার্যক্রম আমরা বহু আগ থেকেই এখানে দেখেছি। গণসংযোগ, নির্বাচনী যে সমস্ত প্রচারণা আছে সেগুলো সবগুলোই পরিচালনা করছেন। আমরা বাংলাদেশ জাতীয় পার্টির ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তারাও নির্ধারিত সময়ের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে আমাকে জানিয়েছেন। নির্বাচনী পরিবেশের কথা যদি বলি, এখন পর্যন্ত ছোট 2-1টি ঘটনা ছাড়া সব পরিস্থিতি এখানে নির্বাচনী পরিবেশ রয়েছে। শুধু একটি ঘটনা হয়েছিল সদর উপজেলার ভেলোমিয়া ইউনিয়নে, সেই ঘটনাটি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি 2টি মামলাও থানায় হয়েছে। এই একটি ঘটনা ছাড়া বাকি পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। তো ভোটারদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, ভোটাররা বহুল প্রতীক্ষিত এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে আসলে মনোনয়ন করার জন্য মুখিয়ে আছে। তারা চাচ্ছেন যে বিগত দিনের ভোটারবিহীন যে নির্বাচনী পরিবেশ ছিল সেটার উত্তরণ ঘটিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তারা নিজেদের প্রার্থীকে মনোনীত করবে, যারা জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গিয়ে তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে। আর প্রশাসনের যে অবস্থাটা রয়েছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন চাচ্ছে যে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের যা যা করা দরকার সব প্রস্তুতি তারা নিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলা 1 আসনের এখন পর্যন্ত সর্বশেষ নির্বাচনী খবর।
লিটন, আপনাকে ধন্যবাদ। ভোলা ১ আসনের নির্বাচনের যে তথ্য সেটি আসলে ভোলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। আমরা ভোলার নির্বাচনের হালচাল দেখছিলাম, এবার আমরা একটু যেতে চাই খুলনা বিভাগে। খুলনা বিভাগের আজকে ঝিনাইদহ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ঝিনাইদহ ৩ আসন নিয়ে একটু দেখতে চাই যে এখানকার যেই ঝিনাইদহ ৩ আসন নিয়ে আসলে যেটি বলতে চাই, ঝিনাইদহ ৩ মোট 4টি সংসদীয় আসন রয়েছে এবং এই আসনটি কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,31,015 জন। এর মধ্যে নারী ভোটার 2,13,545 জন এবং পুরুষ ভোটার রয়েছে 2,17,467 জন। এবং এখানকার যেই ভোট কেন্দ্র, মোট ভোট কেন্দ্র রয়েছে 166টি এবং এটি জাতীয় সংসদের 83 নম্বর আসন। এবং আমরা আসলে যদি একটু যেই বরিশাল খুলনার এই যে ঝিনাইদহের যেই আসন, এখানকার আসলে প্রার্থীরা কে লড়ছেন আমরা তাদের একটু দেখে আসতে চাই। এখানকার বিএনপির প্রার্থী ধানের শীষে লড়ছেন মেহেদী হাসান রনি, তিনি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি। এবং জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা মতিয়ার রহমান এবং হাতপাখা ইসলামী আন্দোলন মাওলানা সরোয়ার হোসেন এবং ট্রাক প্রতীক অর্থাৎ গণ অধিকার পরিষদের সুমন কবির। এই যে ঝিনাইদহ ৩ আসন নিয়ে দেখছিলাম, এই ঝিনাইদহ ৩ আসন নিয়ে আরো বিস্তারিত জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী লোটাস রহমান সোহাগ। এই যে ঝিনাইদহ ৩ নিয়ে আমরা আসলে বলছিলাম, সেখানকার এখন সবশেষ আসলে নির্বাচনী হালচাল কি? দেশের যে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ, যে ঝিনাইদহের মোট 4টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ 1 হচ্ছে শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত এবং ঝিনাইদহ 2 হচ্ছে সদর এবং হরিণাকুণ্ডু উপজেলা। ঝিনাইদহ 3 যেটা সংসদীয় আসন 83 সেটা মহেশপুর এবং কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত এবং ঝিনাইদহ 4 কালীগঞ্জ উপজেলা এবং সদরের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত আমাদের এই 4টি সংসদীয় আসন। তো আজকে আমরা এসেছি ঝিনাইদহ যে 3 আসন কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলায়, সেই মহেশপুর উপজেলাতে। এখানে আপনারা দেখেছেন যে এখানে মোট 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন মেহেদী হাসান রনি এবং জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন অধ্যাপক মাওলানা মতিয়ার রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী রয়েছেন মাওলানা সরোয়ার হোসেন এবং গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছেন কবির সুমন। এই 4 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং আমরা এসে এখানে যারা ভোটার আছে, সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলেছি যে বিএনপি এবং জামায়াতের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে এই আসনটি আসলে বিএনপির 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির এখানে যে সংসদ সদস্য ছিলেন, তার ছেলের মেহেদী হাসান রনি কিন্তু আবার মনোনয়ন পেয়েছেন। এবং এই আসনটি আসলে যখন 1986 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় এখানে জামায়াতের প্রার্থী হয়েছিলেন, তারপরে জাতীয় পার্টির 1988 সালে নির্বাচিত হন এবং 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত টানার সময় কিন্তু বিএনপির আধিপত্য ছিল এখানে। তো আসলে সেইভাবে তারা কাজ করছেন, বিএনপি তাদের আসন পুনরুদ্ধারের জন্য কাজ করছেন এবং জামায়াতও কিন্তু তাদের অবস্থান থেকে আসলে কাজ করছেন এই আসনটি তাদেরকে ধরে রাখার জন্য। তো আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আসলে এমনটি জানিয়েছেন যে এই আসনে বিএনপি এবং জামাতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রয়েছে এবং এই আসনে আসলে নারী ভোটার প্রায় অর্ধেক। এখানে নারী ভোটারের যে বিষয়টা আছে সেটা জামায়াতের আমরা যেটা কথা বলেছি, তারা কিন্তু 5 আগস্টের পর থেকেই তাদের নারী কর্মীদের মাধ্যমে কিন্তু ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং সেই ভোটারগুলো তারা তাদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেছেন এবং সেই বিষয়টা আসলে কাজ করবে। এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মহেশপুর কোটচাঁদপুর আসনে প্রায় 20 থেকে 25% এখনো আওয়ামী লীগের যেই সাধারণ কর্মী আছে তাদের ভোটাররা রয়েছে। এটা আসলে এই ভোটারটা আসলে একটা ওপেন চেকের মতো কাজ করবে বলে এখানকার যারা সচেতন মহল আছে, সচেতন ভোটার আছেন, তারা আসলে বলছেন যে এই প্রার্থী যারা, এই ভোটার যারা, যেই প্রার্থী তাদের পক্ষে ভোটটা নিতে পারবে সেই প্রার্থীর পাল্লাটাই ভারী হবে। সব মিলে আসলে একটা বলা যেতে পারে যে বিএনপি এবং জামায়াতের যে প্রার্থী দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট যদি হয় তাহলে এই এলাকার মানুষ যারা আছে বিগত সময় আওয়ামী লীগের সময়, স্বৈরাচারের সময় তারা কিন্তু ভোট দিতে যেতে পারেনি, সেইটা কিন্তু তারা বলছেন এবার তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে গেলে পারে কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবং বিএনপির প্রার্থী এখানে মেহেদী হাসান রনি আছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তিনি কিন্তু তার কৌশলে কিন্তু এগিয়ে যাচ্ছেন তার ধানের শীষ প্রতীককে জয়ী করতে। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি হচ্ছে তারা হচ্ছে সেন্টার কমিটি করেছেন এবং তাদের সেই সেন্টার কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা করবেন। অপরদিকে জামায়াত তাদের কর্মীদের মাধ্যমে, ওয়ার্ডের মাধ্যমে তারা ভোট প্রার্থনা করছেন। তো সব মিলিয়ে আসলে আশা করা যাচ্ছে খুব একটা বেশি ভোটের ব্যবধানে এই আসনে হার জিত হবে না বলে আসলে এখানকার ভোটাররা মনে করছেন। তো এই ছিল ঝিনাইদহের যে মহেশপুর কোটচাঁদপুর আসন ঝিনাইদহ 3 থেকে আমার কাছে নির্বাচন হালচালের সর্বশেষ।
সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সোহাগ জানাচ্ছিলেন ঝিনাইদহ 3 আসনের যেই নির্বাচনী হালচাল এবং যেটি বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে এরই মধ্যে 6.25 লাখ ভোটার নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে প্রায় 1,39,000। পোস্টাল ব্যালটের কার্যক্রম বাস্তবায়নে ডাক বিভাগ সহযোগিতা করছে জানিয়ে সিইসি গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে পোস্টাল ভোট সম্পন্ন হবে বলেও আশ্বাস দেন। জেলায় জেলায় জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় দিনাজপুর 7 আসন থেকে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, রাজশাহী, ঝালকাঠি, কুড়িগ্রাম ও পটুয়াখালীর বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী সহ স্বতন্ত্র প্রার্থীরা। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। সঙ্গে থাকুন সময়।